আসসালামু আলাইকুম। গত সিএসএস নিয়ে আমাদের যে দ্বিতীয় ক্লাসটা ছিল, দ্বিতীয় ক্লাসে আমরা সিএসএস এর পজিশন প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে প্রপার্টি নিয়ে আলোচনা করব সেটা হলো সিএসএস ওভারফ্লো প্রপার্টি। তো চলুন দেখা যাক আসলে ওভারফ্লো প্রপার্টিটা আসলে কি জিনিস। ওভারফ্লো প্রপার্টিটা হলো, চলুন আমরা সরাসরি এইচটিএমএল এ চলে যাচ্ছি আর কি। এইচটিএমএল এ যদি আমরা ধরেন একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, লরেন, আমি হয়তো এটা 50 দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি এই ডিভটাকে সিলেক্ট করি, ধরুন জানেন তো কিভাবে সিলেক্ট করতে হয়। আমরা এটা একটা হাইট দিলাম, যে হাইট আমাদের হচ্ছে 300 পিক্সেল এবং হচ্ছে উইথ দিলাম হলো 200 পিক্সেল এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হলো ডিডি। ওকে, বা একটু অন্য কালার দিয়ে দিই যাতে বোঝা যায়। এখন দেখেন, আমরা যদি এটা একটু আউটপুটে দেখি কি অবস্থা, কেমন দেখা যায়। ওকে, এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, তো কোনো কারণে দেখেন যে আমাদের টেক্সটটা যদি বেড়ে যায়, অর্থাৎ এইখানে যে টেক্সটটা আছে, আমি যদি এই টেক্সটটাকে ইচ্ছাকৃতভাবে এটা আমি ডাবল করে দিই। হ্যাঁ, আমি এখানে ডাবল করে দিলাম। এখন যদি আমরা এটা দেখি, চলেন দেখেন যে আমাদের কি হলো, টেক্সটগুলো কিন্তু আমাদের যে হাইট এবং উইথ দেওয়া ছিল তার বাইরে চলে গেছে। এখন হাইট উইথের মাঝেই যদি আমাদের এই কন্টেন্টগুলোকে রাখতে চাই, তাহলে কিভাবে আমরা রাখতে পারি, সেটার কাজই হলো ওভারফ্লো প্রপার্টির মাধ্যমে আমরা করতে পারি। তো চলুন কিভাবে ওভারফ্লো প্রপার্টির মাধ্যমে এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই বিষয়টাই আপাতত দেখছি আর কি। হ্যাঁ, তো যেটা করতে হবে আমাদেরকে, আমি যদি এইখানে এভাবে দিয়ে দিই যে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো যদি আমি হিডেন দিয়ে দিই, তাহলে দেখেন যে এখানে আমাদের এই যে হাইট এবং উইথ দেওয়া ছিল এর বাইরে যত টেক্সট আছে তারা কিন্তু কেটে যাবে, অর্থাৎ এই বক্সের বাইরে কিন্তু আর কোনো এলিমেন্টকে আপনি দেখতে পারবেন না। এটা কি বলা হচ্ছে ওভারফ্লো হিডেন প্রপার্টি। হ্যাঁ, কিন্তু এইভাবে তো আসলে কোনো সমাধান হলো না, কারণ হলো এর নিচে যে কন্টেন্টগুলো আছে সেগুলো তো আমার প্রয়োজনীয় কন্টেন্ট থাকতে পারে। তো এই বিষয়টাকে যদি আমরা বেশ কয়েকভাবে কন্ট্রোল করতে পারি কন্টেন্টগুলো দেখানোর জন্য, যেগুলো হাইড হয়ে গেছে সেই কন্টেন্টগুলো, তার ভিতর ওভারফ্লো হিডেন না দিয়ে আমরা যদি এইভাবে লিখি যে ওভারফ্লো অটো দিয়ে দিই, দেখেন ওভারফ্লো যদি অটো দিয়ে দেই তাহলে কি হবে, দেখেন যে অটো দেওয়ার কারণে ডান দিকে এখানে একটা বার চলে আসছে। এই বারটার মাধ্যমে আমরা কি করতে পারছি, যে কোনো একটা এলিমেন্টকে স্ক্রল করে ওঠানামা করতে পারছি। এখন দেখেন, এখন কিন্তু আমরা ফুল কন্টেন্টটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, অটোর পরিবর্তে আরেকটা ইউজ করা যায়, স্ক্রল, এসসি আরও ডবল এল, স্ক্রল যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, দেখেন যে তখন আপনার হাইট বরাবর অর্থাৎ লম্বালম্বিভাবেও একটা বার চলে আসবে এবং ভার্টিক্যালি এইভাবে একটা বার চলে আসবে আর কি। হ্যাঁ, ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুই দিকে আসবে। কিন্তু দেখেন এইখানে কিন্তু বারটা অ্যাক্টিভ নাই, কারণ হলো যে আমাদের যে উইথটা আছে উইথের মধ্যে আসলে কন্টেন্টটা ধরে গেছে আর কি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এইভাবে স্ক্রল না দেওয়ার চেয়ে আপনি যদি ফুল কন্টেন্টটা দেখাইতে যান কোনো নির্দিষ্ট হাইট উইথের মধ্যে, সেক্ষেত্রে স্ক্রল না দিয়ে আমাদের অটো দেওয়াটাই হলো বেটার। অটো দিলে কি হবে, যে আপনার অটোমেটিক্যালি এটা ঠিক করে নেবে আসলে কোন দিকে দিলে আপনার কন্টেন্টটা ঠিকঠাক মতো দেখা যাবে। দ্যাটস ইট, এটাই হলো ওভারফ্লো প্রপার্টি। আচ্ছা, ওভারফ্লো প্রপার্টির পরে আমাদের কি আছে দেখেন, জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স প্রপার্টিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আমাদের অনেক সময় লাগবে, কাজে লাগবে এটা। তো জেড ইন্ডেক্স বোঝার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমি একটা কাজ করি, আগে যেরকম ছিল আমি এই ডিপটাকে আবার একবার কপি করে নিচ্ছি। হ্যাঁ, কপি করে নেওয়ার পরে দেখেন, হ্যাঁ এখন দেখেন আমি যদি এই ডিপ, এখন যদি আপনি এটার একটু আমি আউটপুট দেখতে চাই, দেখেন কিরকম দেখায়, দুইটা ডিপ। হ্যাঁ, দুইটা ডিপ এক জায়গায় লেগে গেছে, কিন্তু অর্থাৎ দুইটা ডিপে কিন্তু একই স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যদি চাচ্ছি যে এই ডিপে এক ধরনের স্টাইল হবে এবং এই ডিপে এক ধরনের স্টাইল হবে, সেক্ষেত্রে আমাদের কাজ হলো এই ডিপ দুইটাকে প্রথমে আমাদের আলাদা করে ফেলতে হবে। হ্যাঁ, তো আলাদাভাবে কিভাবে করব, ধরেন আমি এটার একটা আইডি বা ক্লাস দিলাম, ধরেন আমি এটার একটা ক্লাস দিলাম, 1 নামে একটা ক্লাস, আর এটা হলো আমাদের 2 নামে একটা ক্লাস। অর্থাৎ এখন কিন্তু আমাদের এটা এই ডিভের নাম 1 এবং এই ডিভের নাম হলো 2। এখন এই 1 ডিভটাকে সিলেক্ট করার জন্য আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, এইভাবে ডিভ ডট অন লিখলে, অর্থাৎ যদি ক্লাস থাকে তাহলে দিতে হবে ডট,
ওকে, এভাবেও সিলেক্ট করতে পারি, অথবা আপনি যদি ডিপটা না দেন, শুধু এভাবে দেন তাইলেও হবে। আবার আমি এটা একটুকে কপি করি, কপি করার পরে আমি এটা হচ্ছে ডুপ্লিকেট করছি এবং এটার নাম দিচ্ছি হলো আমি 2। আচ্ছা, 2 দেওয়ার পরে আরেকটা কাজ করি, সেটা হলো এটা হলো হাইট উইডথ, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ড এটা হলো আমরা রেড দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হলো এই স্টার সাইনটা বাদ দিচ্ছি, রেড দিয়ে। ওকে, তাহলে আমাদের একটা হলো অ্যাশ কালারের একটা ডিপ, আর একটা ডিপ হলো আমাদের আপনার রেড কালারের একটা ডিপ। আচ্ছা, এখন আমরা যদি এই ডিপটাকে এই ডিপের উপরে নিয়ে যেতে চাই, তাহলে কিভাবে কাজ করতে হবে? আমরা এর আগে পজিশন প্রপার্টিতে একটা জিনিস দেখছিলাম, সেটা হলো যে হচ্ছে কোনো একটা ডিপের মাঝখানে যদি কোনো একটা এলিমেন্টকে আমরা মুভ করাইতে চাই, তাহলে সেটা হলো প্যারেন্ট যে আমাদের ডিপটা আছে তাকে আমাদের করতে হয় রিলেটিভ, আর যাকে আমরা হলো যে এলিমেন্টটাকে মুভ করাতে চাই তাকে করতে হয় অ্যাবসোলেট। তাহলে আমি যদি এখন এই ডিপ টুটাকে যদি ডিপ অনের উপরে নিয়ে যেতে চাই, ডিপ টুটাকে আমি নিয়ে যেতে চাচ্ছি ডিপ অনের উপর, তাহলে এক্ষেত্রে আমাদের প্যারেন্টকে, এক্ষেত্রে তো অবশ্যই আমাদের প্যারেন্ট হবে হচ্ছে বডি। আর বডির একটা বিষয় হলো বডি বাই ডিফল্ট হিসেবে রিলেশন পজিশন হচ্ছে কি বলে এটা, পজিশন হচ্ছে রিলেটিভ থাকে আর কি, বডি বাই ডিফল্ট হিসেবে। সো আমরা যদি জাস্ট এই ধরেন যে আমরা এটাকেও পজিশন দিয়ে দিই, যেটা হলো পজিশন অ্যাবসোলিউট দিলাম, এবং টুর যেটা আছে এটা হলো পজিশন আমি দিলাম হলো অ্যাবসোলিউট, এবং টপ থেকে দিলাম হলো টপ থেকে 100 পিক্সেল, অর্থাৎ 100 পিক্সেল টপ থেকে নিচে থাকবে, এবং লেফট থেকে দিলাম আমরা 50 পিক্সেল এদিকে থাকবে। হ্যাঁ, এবার যদি চলুন আমরা এটা আউটপুটটা দেখে আসি, তাহলে দেখেন এবার হলো টপ থেকে 100 পিক্সেল নিচে এই সেকেন্ড ডিপটা চলে আসছে, এবং লেফট থেকে আমাদের কতখানি আছে, লেফট থেকে 50 পিক্সেল কিন্তু বাম পাশে চলে আসছে আর কি। ওকে, চলে আসলো। এখন দেখেন একটা ডিপ যখন আরেকটা ডিপের উপর ওভারল্যাপিং হচ্ছে, এখানে ওভারল্যাপিং যখন হয়, তাহলে কোন ডিপটা উপরে থাকবে এটাই নির্ধারণ করা যায় হলো জেড ইন্ডেক্স প্রপার্টির দ্বারা। এখন দেখেন বাই ডিফল্ট হিসেবে এই 2টা উপরে আছে। এখন যদি আপনি চান যে এই 1টাকে উপরে নিয়ে আসতে, তাহলে যেটা করতে হবে যে এই 1-এর যেটা আছে 1-এর সাথে একটা জেড ইন্ডেক্স ইউজ করতে হবে। জেড ইন্ডেক্স আপনি দেন অন। আচ্ছা, জেড ইন্ডেক্স যদি আপনি এখন অন দেন, দেখেন যে 1টা উপরে চলে আসছে। তেমনিভাবে আমরা 2 যদি আবার জেড ইন্ডেক্স 2 দিই, তাহলে দেখেন এখন কোনটার ভ্যালু বেশি, এটা ছিল 1, এটা 2, তার মানে হলো এই 2 নাম্বার ডিপটার জেড ইন্ডেক্সের ভ্যালু বেশি। এবার কিন্তু আবার 2 নাম্বার ডিপটা উপরে চলে যাবে। তেমনিভাবে এখন এটার ভ্যালু যদি আপনি 3 দেন, তাহলে এটাই তো বেড়ে যাবে। তাহলে দেখেন এটা হলো, এটা 1টা আবার কিন্তু উপরে চলে আসছে। তাহলে এটাকেই বলা হয় হলো জেড ইন্ডেক্স প্রপার্টি, অর্থাৎ একটা প্রপার্টি যদি আরেকটা প্রপার্টির উপর ওভারল্যাপ করে, তাহলে কোন প্রপার্টিটা আসলে উপরে থাকবে সেটাই নির্ধারণ করা হয় হচ্ছে জেড ইন্ডেক্সের সাহায্যে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার যে জিনিসটা আমরা করব সেটার নাম হলো বক্স প্রপার্টি। বক্স প্রপার্টিটা আসলে কি জিনিস, আমি একটা কাজ করি, আমাদের বক্স প্রপার্টির জন্য আমাদের এটা লাগবে না, কি বলে আমাদের ওভারফ্লোটাও লাগছে না, যেটা লাগছে না সেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। একটা কাজ করা যায়, এগুলো আমরা কমেন্ট অবস্থায় রাখতে পারি, অর্থাৎ আমাদের এই যে যতটুকু আছে এতটুকু আমি কমেন্ট করে রাখলাম, আর এইখানে হলো এইখানে আমি কমেন্ট করে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হলো হচ্ছে, এবার আউটপুটটা আগে দেখে আসি আমরা। আচ্ছা, বক্স প্রপার্টির মধ্যে আমাদের দেখেন কয়টা এলিমেন্ট আছে, মার্জিন, বর্ডার, প্যাডিং এবং কন্টেন্ট, 4টা প্রপার্টি আছে। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা আমরা বলি মার্জিন। মার্জিন মানে কি, সেটা হলো, চলেন আমরা হলো একটা ইতে যাই, এইখানে যাই, দেখি। দেখেন যে আমাদের যে এই যে বিষয়টা আছে, আমরা যদি চাই যে এই দ্বিতীয় যে ডিপটা আছে 2 নামে, এই উপরের জায়গাটা আমরা বাড়াইতে চাই, আমি এখানেই করি, ধরেন আমি এখানে করছি, করার পর আমাদের 2 নাম্বার যে ডিপটা আছে এইখানে দেখেন 2 নাম্বার ডিপটা, এটা যদি আমি দিয়ে দিই মার্জিন, কোথায়, টপ, আমি দিলাম মার্জিন টপ, মানে অর্থাৎ এই ডিপটার মার্জিন টপ হলো কত হবে, 50 পিক্সেল। দেখেন 50 পিক্সেল কিন্তু জায়গা এখানে ফাঁকা হয়ে গেছে। আমি যদি বাড়ান তাহলে দেখবেন যে যত বাড়াবেন তত কিন্তু এখানে ফাঁকা হতে থাকবে, অর্থাৎ
অর্থাৎ দুইটা এলিমেন্টের মাঝখানে যদি আমরা ফাঁকা জায়গা তৈরি করতে চাই, দুইটা এলিমেন্টের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করতে গেলে যে বিষয়টা লাগে সেটাকে বলা হলো মার্জিন। ওকে, আচ্ছা, মার্জিন এখানে বলা হচ্ছে কিন্তু টপ। একটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, সেটা হলো যে মার্জিনটাকে লেখা যায় হলো এইভাবে। যেমন ধরেন আমি এখানে যদি লিখি মার্জিন, আমি লিখি মার্জিনের 4টে ভ্যালু, অর্থাৎ মার্জিনের 4টে ভ্যালু কিভাবে, টপ, কাউন্টডাউন অর্থাৎ ঘড়ির কাঁটার বরাবর শুরু হয়, তাহলে এটা হলো টপ, এটা হলো রাইট, এটা হলো লেফট, এবং এটা হলো এটা হলো বটম, এটা হলো লেফট। অর্থাৎ এইভাবে আপনি দিতে পারেন যে মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, এভাবে দিতে পারেন। অথবা এইখানেও যদি আমরা দেই 4টে ভ্যালু দিই, প্রথমে দিলাম ধরুন 10 পিক্সেল, তাহলে এটাতে যাবে হলো মার্জিন টপে চলে যাবে। তারপরে দিলাম হলো 20 পিক্সেল, এটা যাবে হলো ঘড়ির কাঁটা বরাবর, এটা টপ, তারপরে যাবে এটা তো মার্জিন রাইটে। তারপরে যদি আরেকটা ভ্যালু দিই 10 পিক্সেল, তাহলে এটা যাবে বটমে, আর আরেকটা দিলাম হলো 40 পিক্সেল, তাহলে এটা যাবে কোথায়, এটা যাবে হচ্ছে লেফটে। তাহলে টপ, রাইট, বটম এবং লেফট, এই 4টা দিকে আসলে এই ভ্যালুটা যাবে। এখন দেখেন এই যে চলে গেছে এতখানি, এইভাবে বক্সটা চলে আসে। অর্থাৎ দুইটা এলিমেন্টের মাঝখানে বাইরের দিক দিয়ে স্পেস বাড়াইতে গেলে মূলত আমরা এই মার্জিন প্রপার্টিটা ইউজ করে থাকি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা যদি এইটা দেই যে প্রথমে দিলাম হলো হচ্ছে আপনার এইটা যে 10 পিক্সেল 20 পিক্সেল দুইটা দিলাম, দুইটা দিলে কি হবে, দুইটা দিলে যে বিষয়টা হবে সেটা হলো যে মার্জিন যদি আমরা টপ প্রথমে যদি এটা হয়, তাহলে কোথায় যাবে টপ, এটা কোথায় যাবে রাইটে, তাহলে আর দুইটা ভ্যালু তো নাই। তাহলে এরপরে কোন ভ্যালুটা আছে, এর ভ্যালুটা বটম। তাহলে বটমের ভ্যালুটা যেটা আসবে সেটা হলো এইখানে যে ভ্যালুটা ছিল, অর্থাৎ টপে যে ভ্যালু, অর্থাৎ আমি একটু এখানে যাই, আপনি যদি এইখানে 10 দেন, এখানে হলো 20 দেন, আর এই দুইটা ফাঁকা রাখছেন, তাহলে যেটা হবে যে এইখানে যে 10 দিচ্ছেন অটোমেটিক্যালি এই বটমেও 10 পাবে, এখানে যে 20 দিচ্ছেন বামেও অটোমেটিক্যালি 20 পাবে আর কি। হ্যাঁ, এটা হলো সিস্টেম। আর যদি তিনটা আমরা দিই, ধরেন 30 পিক্সেল দিলাম, তাহলে এটা হলো টপ, এটা হলো রাইট, এটা হলো বটম, আর লেফটেরটা তো নাই, তাহলে লেফটের অপোজিট কোনটা, লেফটের অপোজিট হলো রাইটেরটা। তাহলে রাইটে কত ছিল তখন 20 পিক্সেল, তাহলে অটোমেটিক্যালি এখানে 20 কিন্তু চলে আসবে আর কি। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের মোটামুটি হলো মার্জিনের বিষয় আর কি, যে মার্জিন কিভাবে আপনি এভাবেও লিখতে পারেন, অথবা যদি আপনি লেখেন যে মার্জিন টপ, মার্জিন বটম, এভাবেও লেখা যেতে পারে আর কি, কোনো প্রবলেম নেই। দুই ওয়েতে এটা সম্ভব আর কি, দুই উপায়ে আমরা লিখতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, মার্জিনের পরে যে বিষয়টা গেল, চলেন আমরা দেখে আসি এবার এটা। মার্জিনের পরে কি আছে আমাদের, মার্জিনের পরে এই জিনিসটা আগে দেখে আসি আমরা, প্যাডিং। প্যাডিং জিনিসটা আসলে কি জিনিস, প্যাডিংটা হলো যে আমাদের এই যে কোনো একটা এলিমেন্টের ভিতরে, একটু আগে যেটা ছিল প্যাডিংয়ের যে বিষয়টা, যে বাইরে কোনো একটা বক্স এলিমেন্ট বা এলিমেন্টের বাইরে স্পেস বাড়াইতে গেলে আমরা মূলত মার্জিন ব্যবহার করি। আর ভিতরের স্পেস যদি আমরা বাড়াইতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে প্যাডিং। যেমন কিভাবে, ধরেন আমি এখান থেকে ইন্সপেক্ট করে যেটা আমাদের 2 ছিল, 2 যদি আমি দেখেন যে আমি এটা দিলাম, 2 এখানে কই গেল, হ্যাঁ 2 হচ্ছে, তাহলে এইখানে ছিল আমাদের। আছে কোনো কারণে এটা কাজ করছে না মনে হচ্ছে। আচ্ছা, আমি এবার একটু এটা হলো ইন্সপেক্ট, এবার কাজ করবে ইনশাল্লাহ। এখানে 2, হ্যাঁ, আমি যদি প্যাডিং দিই, প্যাডিং ধরেন দিলাম হলো 30 পিক্সেল। 30 পিক্সেল দিলে দেখেন যে উপরে ডানে বামে সব দিক দিয়ে 30 পিক্সেল করে বাড়ে যাবে। আপনি যদি এটা বাড়াইতে থাকেন তাহলে দেখেন ওকে চতুর্দিকে কিন্তু এত পিক্সেল করে জায়গাটা বেড়ে গেল আসলে। হ্যাঁ, তো মার্জিন হলো বাইরের দিক দিয়ে স্পেস বাড়ানো, আর প্যাডিং হলো কোনো একটা এলিমেন্টের ভিতরের দিকে স্পেস বাড়ানো। বাকি সিস্টেমগুলো একই, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট। ওই মার্জিনে যেভাবে 4টা ভ্যালু থাকলে কি হবে, 2টা ভ্যালু থাকলে কি হবে, একই সিস্টেমে এটা প্যাডিংও কাজ করবে আর কি। হ্যাঁ, ওকে। তারপরে যে জিনিসটা আছে দেখেন হলো বর্ডার। বর্ডার কি জিনিস, আমি যদি ধরেন এই 2কে একটা বর্ডার দেই, BORDR, বর্ডার দিলে প্রথমে আমাদের দেখতে হবে কয় পিক্সেলের বর্ডার হবে। আমি দিলাম যে 10 পিক্সেলের একটা বর্ডার হবে। বর্ডারের টাইপ কি হবে, আমি দিলাম সলিড, এবং এটার হলো কালার ধরেন যে আমি দিলাম ব্ল্যাক, BLACK, ব্ল্যাক। এখন দেখেন যে তাহলে কি হয়েছে, চতুর্দিক দিয়ে 10 পিক্সেলের একটা সলিড বর্ডার তৈরি হয়েছে। সলিডের পরিবর্তে এখানে আরো অনেক ভ্যালু দেওয়া যায়, আপনি দেখবেন DASSCD ড্যাশ যদি দেই, এতে ড্যাশ 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 তৈরি হয়েছে আর কি। তো এটাই ছিল হলো বর্ডার ভ্যালুর কাজ, যে চতুর্দিক দিয়ে আপনি একটা এক্সট্রা আউটলাইন বা দাগ দিতে চাইলে সেটা হলো
বর্ডার। আচ্ছা, আর মাঝখানে হলো কন্টেন্ট। কন্টেন্টটা তো বুঝতেই পারতেছেন, মাঝখানে এইখানে হলো আমাদের যে লেখাটুকু দেখাচ্ছে এটাকে মূলত বলা হচ্ছে কন্টেন্ট। তাহলে এখানে কয়টা বিষয়, একটা মার্জিন, একটা প্যাডিং, একটা বর্ডার, দ্যাটস ইট। আর কন্টেন্ট তো আমাদের মূল যে বিষয়গুলো সেটাই হলো কন্টেন্ট। তো এটাই ছিল আমাদের সিএসএস বক্স প্রপার্টি। বক্স প্রপার্টির পরে চলেন আমরা দেখে আসি যে আর কি কি আছে এখানে। প্যাডিং এগুলো তো আমরা করে ফেলেছি সবগুলো। টেবিলে সিএসএস এর ব্যবহার, এটা আসলে আমাদের খুব বেশি এই মুহূর্তে দরকার নাই। কারণ হলো আমরা টেবিল রিলেটেড যত কাজ আছে এগুলো আমরা সিএসএস দিয়ে আমরা করার চেষ্টা করব। তারপরেও আপনারা যেহেতু সিএসএস বুঝেন, টেবিল রিলেটেড কি কি সিএসএস ব্যবহার করি এই বই থেকে একবার করে পড়ে দেখতে পারেন, জাস্ট এতটুকু। আচ্ছা, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে, সিএসএস ফ্লোট এবং ক্লিয়ার প্রপার্টি। ক্লিয়ার প্রপার্টিটা অতটা ইম্পর্টেন্ট না, সবসময় কাজে লাগবে না, কিন্তু সিএসএস ফ্লোট প্রপার্টিটা আমাদের খুবই কাজে লাগবে। তো ফ্লোট প্রপার্টিটা আসলে কি জিনিস, চলেন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে দিই। ধরুন আমরা যে এইচটিএমএল আগে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট শিখছিলাম, এটা উপরেই করি। ধরেন যে ইউএলতে আমরা অর্ডার লিস্ট জানি যে এর ভিতর লিস্ট আইটেম, সরি এটা আমাদের ক্যাপস লক চেপে গেছে, লিস্ট আইটেম। ধরেন আমি দিলাম সিএসএস, এভাবে আমি এটা বেশ কয়েকবার ইউজ করলাম আর কি। ওকে, এখন আপনারা জানেন যে এটা তো সিম্পলি এটা কীরকম আউটপুট দেখা যাবে এরকম। ওকে, এখন যদি আমি একটা কাজ করি, তো আপনারা জানেন যে এই দাগগুলো রিমুভ করার জন্য আমরা যেটা করি, কি করি মনে হচ্ছে হয়তো আপনাদের, ইউএল এর যেটা করব যে লিস্ট স্টাইল আমরা নান করে দেব। লিস্ট স্টাইল আমাদের কি করতে হবে, লিস্ট স্টাইল আমাদের নান করে দিতে হবে, তাহলে এটা চলে যাবে। এবার যদি আমি একটা কাজ করি, চলেন লিস্ট স্টাইল নান। এবার হলো আমাদের ইউএল, অর্থাৎ ইউএল এর ভিতরে, আমাদের ইউএল এর ভিতরে যে এলআই আছে, দেখেন এই যে ইউএল, আমরা যদি এইচটিএমএল এ দেখি ইউএল এর ভিতরে যে এলআই আছে, এই এলআই কে প্রত্যেকটাকে বললাম ফ্লোট লেফট। ফ্লোট লেফট মানে যে যার বামে চলে যাবে, অর্থাৎ আমি এখানে একটা মার্কিং করে দিই, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, মার্কিং করে দেই। এখন যদি আপনি এটা দেখেন তাহলে দেখবেন যে সবগুলোই কিন্তু চলে আসছে। আমি একটা কাজ করি, এখানে এটা যেন নিচে চলে যায়, এটাকে একটা ব্রেক দিয়ে দিই আমরা, হ্যাঁ ব্রেক দিলে তাহলে দেখবেন নিচে চলে গেছে। ওকে, তাহলে দেখেন সিএসএস 1 2 3 4, অর্থাৎ সিএসএসটা প্রথমে, তার বামে এটা, তার বামে এটা, তার বামে এটা, এটা মানে মাঝখানে যদি আমরা একটা কাজ করি যে মার্জিন দিয়ে দিই একটা, সবার মাঝখানে সবার আমরা একটা মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন দিলাম হলো 10 পিক্সেল। আচ্ছা, কোথাও এখানে কমা বাদ গেছে, দেখেন আলাদা হয়ে গেছে। ওকে, তাহলে এই কাজটা মূলত করার জন্য মূলত ফ্লোট, অর্থাৎ যে যার বামে চলে গেছে, অর্থাৎ ফ্লোট হয়ে গেছে, হ্যাঁ বামে ফ্লোট হয়ে গেছে। তো ফ্লোট যদি আমি লেফট না দিই, এখানে হলো রাইট দেই, তাহলে দেখেন কি কাজটা হবে, যে দেখেন এইখানে তাহলে কি রাইট মানে কি, যে এটা একটু অনেকে বুঝতে ভুল করে, এটা একটু বুঝতে হবে আমাদের, যে এটা একটু আমি ওপেন করি, যেমন রাইট, তাহলে দেখেন রাইট হইলে তাহলে সবার প্রথমেরটা কিন্তু রাইটে গেছে। আমরা কি বলছিলাম, ফ্লোট রাইট। ফ্লোট রাইট মানে কি, প্রথমেরটা সবার রাইটে, তারপরে এটা তার রাইটে এইভাবে কিন্তু চলে আসছে। তো এটাকেই বলা হচ্ছে ফ্লোট। অর্থাৎ আমরা কোনো একটা লিস্ট আকারে যদি এলিমেন্ট থাকে তাকে কোন দিকে নিয়ে যাব সেটার জন্যই আমাদের মূলত এই প্রপার্টিটা লাগে আর কি। লিস্টের বাইরে অনেক প্রপার্টিকে আমরা এরকম ফ্লোট করে লেফটে বা রাইটে নিয়ে যেতে হবে, এটা আমরা আরো বিস্তারিত দেখবো যখন আমরা প্রজেক্ট করবো আর কি। হ্যাঁ, তো ক্লিয়ার প্রপার্টিটা আপাতত দরকার নেই, ফ্লোট প্রপার্টি এনাফ। ক্লিয়ার প্রপার্টি কখনো যদি আমাদের লাগে তখন আমরা দেখে নেব আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার হলো যে বিষয়টা আসলে সিএসএস সিলেক্টর। সিএসএস সিলেক্টর আসলে কি জিনিস অলরেডি আমরা করে ফেলছি, হ্যাঁ হয়তো তখন নাম বলা হয়নি। যেমন ধরেন এই ডিপকে আমরা আইডেন্টিফিকেশনের জন্য কি কাজ করেছি,
ওয়ান নামে একটা ক্লাস নিয়েছি, তাহলে এই ওয়ান নামে ক্লাস নিয়েছি, তাহলে এটাকে বলা হয় ক্লাস সিলেক্টর। এখন মনে করেন যে আমি যদি এই ক্লাসের পরিবর্তে এখানে একটা আইডি নাম্বার নিতাম, তাহলে এটাকে বলতো আইডি সিলেক্টর। সেক্ষেত্রে এখানে ডট না হয় এখানে হতো আমাদের হচ্ছে হ্যাশ। এক্ষেত্রে হতে হচ্ছে হ্যাশ, অর্থাৎ তাহলে আমাদের কি সিলেক্টর আছে, একটা হলো ক্লাস সিলেক্টর আর একটা হলো আইডি সিলেক্টর। অর্থাৎ আইডি সিলেক্টর হলে এখানে সিলেক্ট করতে হবে হ্যাশ দিয়ে, আর এখানে লিখতে হবে আইডি। আর ক্লাস হলে যেটা, আচ্ছা ক্লাস আর আইডির একটু পার্থক্য আছে, সেটা একটু বলা যায়। সেটা হলো যে কখনো যদি আমরা আইডি সিলেক্টর ইউজ করি, হ্যাঁ, তাহলে যেটা করতে হবে যে যেমন ধরেন ক্লাসে বা কোন একটা অফিসে একটা আইডি নাম্বার কিন্তু একজনেরই থাকবে, কিন্তু একই ক্লাসে কিন্তু একাধিক লোকজন থাকতে পারে আর কি। তো ধরেন আমি যদি এই ডিভের নাম দিলাম ক্লাস 2, আমি কিন্তু অন্য আরেকটা ডিভের নামও ক্লাস 2 দিতে পারবো আর কি, হ্যাঁ। তখন কি হবে, দুইটা ডিভের স্টাইল কিন্তু একই হবে আর কি, হ্যাঁ। কিন্তু এখানে আমি আইডি নাম্বার দিলাম অন, এখানে আবার আইডি নাম্বার দিলাম অন, সেটা কিন্তু হবে না, হ্যাঁ। কারণ হলো হচ্ছে আইডি নাম্বার কিন্তু ইউনিক, অর্থাৎ আইডি নাম্বার একজনেরই হয়, আর ক্লাস হচ্ছে মাল্টিপল হতে পারে আর কি। এটা হলো আইডি আর ক্লাসের পার্থক্য। আবার এই যে এটাও দেখছেন যে এটাও এক ধরনের সিলেক্টর, যে আমরা সরাসরি আমাদের এলিমেন্টটাকেই সিলেক্ট করে ফেলছি, অর্থাৎ এলিমেন্ট এইচটিএমএল ট্যাগের বা এলিমেন্টের নাম প্লাস ওই ট্যাগ, এইটা আমরা কি ধরনের স্টাইল ইউজ করব সেটাই হলো এটার নাম আর কি, হ্যাঁ। তো এই একটা সিলেক্টর, এখানে আরও অনেক অনেক সিলেক্টর আছে, তো এগুলা নিয়ে আসলে এতটা হাইপ হওয়ার কিছু নাই। এগুলো হচ্ছে আমাদের যখন হলো প্রজেক্ট করব, তখন প্রজেক্টে এগুলো বিষয়পত্রগুলো আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। এইটা মনে হয় আমাদের লাস্ট অধ্যায়টা, সিউডো ক্লাস এবং সিউডো এলিমেন্ট, হ্যাঁ। এইটা আমাদের এখানে অনেকগুলো সিউডো এলিমেন্ট আমরা অলরেডি করে আসছি। এগুলা এদের মনে হয় এই অংশটা কিন্তু আমরা অলরেডি একবার করে আসছি, হোভারের পার্টটা। সো এটা আপাতত এইখানে আর লাগবে না। আর কি আছে দেখি আমরা, আচ্ছা ওকে, এখানে দেখবেন সিডো ক্লাসের অনেকগুলো সিলেক্টর আছে, এগুলো তো আমরা অনেকগুলো করছি আর কি। তো এইগুলোর মধ্যে এই দুইটা এলিমেন্টকে সবচেয়ে বেশি লাগবে, হ্যাঁ, যে বিফোর এবং আফটার। বিফোর আফটার মানে কি জিনিস এটা আমরা একটু দেখি। ধরেন আমি এইখানে একটা শুরুর দিকে নিই, যে আমরা এইখানে একটা হেডিং নিলাম H1, ধরেন 5। আচ্ছা, এখন দেখেন যে আমি একটা কাজ করতে পারি, যে এটা H1 ক্লোন দিয়ে বিফোর, অর্থাৎ বিফোর দিয়ে এখানে কন্টেন্ট, অর্থাৎ বিফোরে কি আসবে, কন্টেন্ট এখানে আমি কোলন দিয়ে আমি দেখলাম যে হ্যালো হ্যালো। এখন দেখেন যে যেটা হবে যে H1 এর এখানে কি দিয়ে শুরু হয়েছিল, লরেন দিয়ে। আপনি যদি এটার আউটপুট দেখেন এই যে হ্যালো কিন্তু শুরুতে একটা ওয়ার্ড চলে আসছে, তাহলে হ্যালোটা কিভাবে আসলো, এই যে বিফোরের মাধ্যমে, H1 ক্লোন বিফোর। আবার এটারই কিন্তু আবার আরেকটা ভার্সন আছে, সেটা হলো আমি যদি চাচ্ছি যে এটা হলো পরে যাবে, অর্থাৎ বিফোর, আর এটা হলো আফটার, FTR আফটার, একটা বিফোরে যাবে একটা আফটারে যাবে, হ্যাঁ। এখন যদি আপনি আবার দেখেন পরেও কিন্তু হ্যালো আরেকটা লেখা চলে আসছে। তার মানে কি, এটা হলো আমরা কোনো একটা এলিমেন্টকে কিন্তু কোনো একটা টেক্সটকে বা কোনো একটা লেখাকে কিন্তু CSS এর মাধ্যমে আমরা HTML এর মাঝখানে ইনজেক্ট করে দিলাম, হ্যাঁ। আর এটা কোথায় দিব, বিফোরে দেব, বিফোর লিখবো, আর আফটারে দিলে আফটার লিখবো। এটা আসলে প্রচুর কাজে লাগবে আমাদের, আমরা যখন রিয়েল টাইম প্রজেক্ট করব এই বিষয়টা অনেক অনেক লাগবে। তো যখন এটা লাগবে তখন এই বিষয়ে আমরা আরো বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এই বিষয়টা আরেকটা আছে 14 নম্বর অধ্যায়ে, যে বিষয়টা আছে যে CSS ডিসপ্লে অ্যান্ড ভিজিবিলিটি প্রপার্টি, হ্যাঁ। ধরেন আমি একটা কাজ করি, হ্যাঁ, যে এইখানে আমরা করি, ধরেন আমি যে ওয়ান যেটা ডিফ ছিল, আমরা ওয়ান নামে যে ডিফটা ছিল, ওয়ানকে যদি আমি একটা কাজ করি যে ডিসপ্লে নান করে দিই, দেখেন তাহলে ওয়ান কিন্তু চলে গেছে, গায়েব হয়ে গেছে, এবং টুটা কিন্তু উপরে চলে আসছে। কিন্তু আরেকটা প্রপার্টি আছে আমাদের, তার নাম হলো ভিজিবিলিটি নান। এখন দেখেন এখন দেখেন যেটা হলো যে আমরা যদি, আচ্ছা ভিজিবিলিটি এখানে হলো বানান ভুল লিখেছি হয়তো, আমরা ভিজিবিলিটি নান হয় না, ভিজিবিলিটি হিডেন হয়, ওকে। তাহলে ভিজিবিলিটি হিডেন দিলে যেটা হচ্ছে, দেখেন ভিজিবিলিটি হিডেন দিলে কিন্তু আমাদের
আইটেমসটা চলে গেছে, বাট তার যে স্পেস জায়গাটা ছিল জায়গাটা কিন্তু আছে। আবার একটু লক্ষ্য করেন, আমি ভিজিবিলিটি বাদে ডিসপ্লে নাম দিই, তাহলে ডিসপ্লে যদি নাম দেয় তাহলে কি হচ্ছে যে আপনার জায়গাও হারাচ্ছে, এলিমেন্টও হারাচ্ছে। কিন্তু আপনি যদি ভিজিবিলিটি হিডেন দেন তাহলে এলিমেন্ট হারায় যাচ্ছে, কিন্তু স্পেসটা কিন্তু থেকে যাচ্ছে আর কি। হ্যাঁ, স্পেসটা কিন্তু থেকে যাচ্ছে। তো এটাই মূলত ডিসপ্লে আর ভিজিবিলিটির পার্থক্য। আর ডিসপ্লের আরও কিছু প্রপার্টি আছে, হ্যাঁ, যেমন হলো বলা যায় যে একটু আগে আমরা যেটা দেখছিলাম, চলেন যে এইখানে যে বিষয়টা ছিল যে ফ্লোট করা, ফ্লোট রাইট ছিল। হ্যাঁ, ফ্লোট রাইটের পরিবর্তে যদি আমি এটা আরেকটা কাজ করি, যে ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা যদি দেই ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে যেটা হবে দেখেন, আমি একটু এই যে এটাও কিন্তু একই কাজ করবে। ইনলাইন মানে তো বুঝতেই পারতেছেন পুরো বিষয়টা হলো এক লাইনে চলে আসবে। এক লাইনে চলে আসার সিস্টেমটাই হলো ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, আরেকটা আছে ডিসপ্লে ব্লক, অর্থাৎ আপনি যদি এই সিস্টেমটাকে ইনলাইন ব্লক বাদ দিয়ে শুধু ব্লক দেন তাহলে দেখেন কি আউটপুট দেখা যায়। আমরা যদি দেখি এই যে তার মানে হলো ব্লক। আপনি অনেকেই এই ব্লক লেভেল এলিমেন্টটা বুঝতে পারেন না। ব্লক লেভেল মানে হলো এই দেখেন সিএসএস এর এই ডানে এইখান থেকে শুরু করে এটা হলো এই একদম এই ব্রাউজার এই পর্যন্ত টোটাল জায়গাটার মালিক হলো এই প্রপার্টিটা, এই এলিমেন্টটা। হ্যাঁ, তারপরে CSS2 হলো কিন্তু এখান থেকে শুরু করে এই যে পুরোটার মালিক, যার কারণে কি হচ্ছে যে যার কিন্তু ডান পাশে যেতে পারতেছে না। হ্যাঁ, কারণ হলো যে যার লাইন বরাবরই থাকতে হবে, তার মানে যে যার জায়গা নিয়েই থাকতে হবে। অর্থাৎ যে এলিমেন্টগুলো একবারে পুরো জায়গা জুড়ে থাকে ডানে বামে উপরে নিচে, তাদেরকেই মূলত বলা হয় হলো ব্লক লেভেল এলিমেন্ট। আচ্ছা, এটাই ছিল ডিসপ্লে, ভিজিবিলিটি আর ডিসপ্লের পার্থক্য। এরপরে আর কি আছে দেখি আমরা। এরপরে আপাতত আর কিছু নাই। এতক্ষণ আমরা যে বিষয়গুলো শিখলাম এটাকে বলা হয় CSS2। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ CSS3 নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা এই CSS2 যে ক্লাসটা ছিল এটা প্র্যাকটিস করে শেষ করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।